আসসালামু আলাইকুম। ফিউচার ফিট একাডেমি আয়োজিত প্রাইমারি টিচার এমপ্লয়মেন্ট প্রোগ্রাম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রোগ্রামের আজকের ইংরেজির প্রথম ক্লাসে আমি এম এ হামিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা একটু দেখে নিব আগে যে গত সালগুলোতে যে পরীক্ষাগুলো হয়েছে টিচার নিয়োগের জন্য। তো আমি আলাদা আলাদা ধাপগুলো না দেখিয়ে টোটালটা দেখিয়েছি। যে সেন্টেন্সের উপরে প্রশ্ন ছিল 23-24-এ একটা, 22-এ ছিল একটা, কিন্তু 19-এ ছিল দুটো। পার্টস অফ স্পিচ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে 23-24-এ ছিল 15টা, 22-এ ছিল 10টা, আর 19-এ ছিল 34টা। অনেক ছিল। এখানে আরেকটা কারণ আছে, এখানে বেশি থাকার কারণে এখানে 4টা পরীক্ষা হয়েছে। তাহলে আমরা দেখছি আরো আমরা দেখলে সবগুলা দেখলে এটা প্রতীয়মান হবে যে পার্টস অফ স্পিচ সবচেয়ে গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচ অনেক আলাদা করে দেখানো যেত, কারণ ওই যে প্রেপোজিশনে কত আসছে বা অ্যাডজেক্টিভে, এগুলি আমি না দেখিয়ে টোটাল পার্টস অফ স্পিচ দেখিয়েছি আপনাদেরকে। নাম্বার ইম্পর্টেন্ট, মোটামুটি সব বছরই এসেছে। 23-24-এ একটা, 22-এ একটা, কিন্তু 19-এ ছিল নাম্বার থেকে 10টা, অনেক ছিল। আচ্ছা, জেন্ডার থেকে একটা, 23-24-এ, 22-এ ছিল না, 19-এ ছিল দুটো। আচ্ছা, আর্টিকেল ডিটারমিনার। আর্টিকেল আমরা জানি আর্টিকেল এক ধরনের ডিটারমিনার। ডিটারমিনারের মধ্যে আর্টিকেল সহ আরো কিছু জিনিস আছে, আমরা নিশ্চয়ই আস্তে আস্তে সেগুলি পড়বো, আমাদের এই সিলেবাসে থাকবে। আর্টিকেল এবং ডিটারমিনার থেকে 23-এ এসে 23-24-এ একটা, 22-এ এসেছে একটা, 19-এ এসেছিল দুটো। আচ্ছা, টেন্সের উপর 23-24-এ ছিল না, 22-এ ছিল না, 19-এ আবার 4টা ছিল টেন্সের উপর প্রশ্ন। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স এইটা 23-24-এ ছিল একটা প্রশ্ন, 22-এ ছিল দুটো প্রশ্ন, 19-এ আবার ছিলই না। আচ্ছা, ভয়েসের উপরে প্রশ্ন ছিল 23-24-এ ছিল একটা, 22-এ ছিল দুটা, আর 19-এ ছিল তিনটা। ন্যারেশন 23-24 ছিল না, 22-এও ছিল না, কিন্তু 19-এ আবার ছিল 5টা। ওকে, আচ্ছা, তারপরে যাই ডিগ্রি। ডিগ্রিতে 23-24 একটা, 22 একটা, 19-এ তিনটা। ট্রান্সফরমেশন 23-24-এ ছিল না, 22-এ ছিল না, 19-এ ছিল ট্রান্সফরমেশন থেকে দুটো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানে ছিল একটা, একটা, 4টা। আচ্ছা, কারেকশন। কারেকশন ছিল 23-24-এ ছিল 3টা, 22-এ ছিল দুটো, আর কারেকশন অনেক ছিল 19-এ 17টা। মাগো। আচ্ছা, স্পেলিং 23-24-এ ছিল 4টা, 22-এ ছিল 4টা, 15টা ছিল 19-এ। ওকে, অ্যান্টোনিম সিনোনিম 23-24 8টা, 22-এ ছিল 5টা, 35টা ছিল 19-এ। আমি আগেই বলেছি এখানে একটু বেশি থাকার কারণে এখানে একটা পরীক্ষা বেশি হয়েছিল। আচ্ছা, সাবস্টিটিউশন ওই যে আমরা যেটাকে বলি এক কথায় প্রকাশ, একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ, এইটা 23-24-এ ছিল দুটো, 22-এ ছিল 7টা, আর 19-এ ছিল তিনটা। ট্রান্সলেশন 23-24 দুটো, 22-এ ছিল না,
19-এ ছিল 7টা। আচ্ছা, প্রোভার্ব মানে ওই যে এগুলো মুখস্থ বিষয় আর কি, প্রবাদ বাক্য 23-24-এ ছিল 1টা, 22-এ ছিল 2টা, কিন্তু 19-এ ছিল 4টা। অ্যানালজি 23-24 ছিল না, 22-এ ছিল 1টা, 19-এ ছিল 4টা। লিটারেচার থেকে প্রশ্ন 23-24-এ 7টা ছিল, 22-এ ছিল মাত্র 1টা, 19-এ ছিল মাত্র 1টা। আচ্ছা, এই চার্ট থেকে দেখা যাচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় মুখস্থ বিষয়গুলোর উপরে বেশি প্রশ্ন আসে। আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। দেখেন কারেকশন থেকে শুরু করে কলমটা দেখেন, এখান থেকে শুরু করে এই যে এইখান পর্যন্ত ট্রান্সলেশনটা একটু অন্য জিনিস। প্রভার্ব মুখস্থ, অ্যানালজিও মুখস্থ প্রায়। এই দুটো বাদ দিয়ে এই যে এই কারেকশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, সাবস্টিটিউশন, তার মানে কয়টা? 5টা জিনিসের উপর, 5টা আইটেমের উপর সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে। এগুলি কিন্তু প্রত্যেকটা মুখস্থের জিনিস, আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, গ্রামারের মধ্যে দেখেন, গ্রামারের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বের উপরে প্রশ্ন এসেছে ভালোই, আমি বলবো একেবারে 1909টা এসেছিল, অনেক। আচ্ছা, তারপরে ফ্রেজ অ্যান্ড ক্লজ, ফ্রেজ অ্যান্ড ক্লজ কোথায়? হ্যাঁ, ফ্রেজ অ্যান্ড ক্লজ, হ্যাঁ, এইখানে কিন্তু আমরা দেখতেছি বেশ প্রশ্ন এসেছে 4টা, 7টা, 9টা। ওকে, তো এই জায়গাগুলা যদি আমরা গুরুত্ব দিয়ে পড়ি তাহলে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো ইনশাআল্লাহ। তবে এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে প্রশ্নের ধারা কিন্তু একেবারে একরকম থাকে না। একবার একটা বেশি দেয়, আরেকবার আরেকটা কম দেয়, এরকম হয়, এরকম হবে। তবে টোটাল জিনিসটা, টোটাল সিনারিওটা, টোটাল সিনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুখস্থের বিষয়গুলা থেকে প্রশ্ন বেশি হচ্ছে গ্রামার থেকে। হ্যাঁ, তা আমরা অবশ্যই আমাদের প্রস্তুতিতে আমাদের মুখস্থ যে বিষয়গুলি, যেমন কারেকশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, আচ্ছা, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, সাবস্টিটিউশন, এগুলি আমরা ভালো করে পড়বো যাতে আমরা এগুলি কমন পাই। ওকে, আজকে আপনাদের সাথে আমি কথা বলবো একটু সেন্টেন্স নিয়ে, যেটা গ্রামারের প্রথম কথাগুলি। সেন্টেন্স তো আমরা আপনারাও সবাই জানেন যে কাকে বলে। হ্যাঁ, আমরা ছোটকাল থেকে পড়ে আসছি যে একগুচ্ছ শব্দ যেটার একটা মিনিং থাকে, আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ কমপ্লিট সেন্স, একটা সম্পূর্ণ অর্থ দেয় একগুচ্ছ শব্দ। আপনি সুন্দর করে বলতে পারেন সুসজ্জিত একগুচ্ছ শব্দ। হ্যাঁ, উলট পালট বসালে তো হয় না, এই জন্য যে সুসজ্জিত একগুচ্ছ শব্দ যার একটা মানে থাকে, যার একটা অর্থ থাকে, যেটা একটা মেসেজ দেয়, সেটাই হলো সেন্টেন্স। আচ্ছা, তো সেন্টেন্সের সংজ্ঞার পর আসে ক্লাসিফিকেশন। সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করেছি, দুই রকম ভাগ করেছি। একটা হলো অর্থানুসারে, একটা হলো গঠন অনুসারে। তো অর্থানুসারে আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করি। সেগুলি কি আমরা জানি, আগে থেকেই জানি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ওকে, এই সেন্টেন্সগুলা আমাদের চিনতে হবে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আপনাদের আলাদা আলাদা সংজ্ঞায় যাওয়ার আগে আমি একটা কথাই আপনাদের বলতে চাই, সেটা হলো আমাদের
ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অবশ্যই লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকবে, তাহলে এটা চিন্তা আমাদের কোনো কষ্ট থাকবে না। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটা এইরকম একটা চিহ্ন থাকবে। ওকে, তাহলে এই দুটো সেন্টেন্সকে চিনতে আমাদের কষ্ট হচ্ছে না, ইন্ট্রোগেটিভ কষ্ট হচ্ছে না, এক্সক্লেমেটরি কষ্ট হচ্ছে না। তাহলে থাকে কি অ্যাসার্টিভ, তারপর অপটেটিভ, তারপর ইম্পারেটিভ। ইম্পারেটিভ এই তিনটা আমরা কিভাবে চিনব, তাই না? তো আমরা সংজ্ঞাগুলা দেখি, সংজ্ঞাগুলা আমরা যদি ভালো করে জানি তাহলে ইনশাআল্লাহ এগুলি আমরা চিনতে পারবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা? যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করে বা অস্বীকার করে, একটা স্টেটমেন্ট প্রকাশ করে, বিবৃতি দেয়, সেই সেন্টেন্স গুলাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। সিয়াম ওয়ান্টস টু বি অ্যান আর্মি, একটা আর্মি, আর্মি এখানে আর্মি শুধু হবে না, আর্মি পার্সন এরকম লিখতে হবে। আচ্ছা, রকিব ইজ আ ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার মানে ওই যে কম্পিউটারে যারা বাইরের কাজগুলা করে, বাংলাদেশেরও কাজ করলেও ফ্রিল্যান্সার বলা যায়। আচ্ছা, অনলাইনে যারা কাজ করে কম্পিউটারে নেট দিয়ে। আচ্ছা, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি যে একটা বিবৃতি প্রদান করে। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু দুই ধরনের হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। যেমন এই যে সিয়াম ওয়ান্টস টু বি অ্যান আর্মি, রকিব ইজ আ ফ্রিল্যান্সার, এটা কোনো কিছু স্বীকার করতেছে, তাহলে এরা অ্যাফার্মেটিভ। কিন্তু দেখেন এই জায়গাতে অস্বীকার করতেছে, না বোধক আসতেছে, দে ডু নট প্লে ওয়েল, তারা ভালো খেলে না। রাতুল ডাজ নট লাইক টি, রাতুল চা পছন্দ করে না। নিঃসন্দেহে এগুলি নেগেটিভ, এগুলি চিনতে আমাদের কষ্ট হওয়ার কথা না। নেগেটিভে সাধারণত নট বসে, নেভার বসে, আরো কিছু ওয়ার্ড আছে যেগুলি থাকলে নেগেটিভ হয়, যেমন স্কার্সলি, রেয়ারলি, সেলডম। এই ওয়ার্ডগুলা কিন্তু সেন্টেন্সে থাকলে আমরা নট, নেভার না থাকলেও আমরা বুঝে নিব যে এগুলি নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরে যাই আমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আপনাদের তো আগেই বলেছি যে লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকবে, তাহলে আমরা বুঝবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কেমন, বা চিনতে আমাদের কষ্ট হওয়ার কথা নয়। আচ্ছা, কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা কি কি ইয়ে করি, একটা প্রশ্ন থাকে, এখানে প্রশ্ন করা হয়। যে সেন্টেন্সে একটা প্রশ্ন থাকে বা প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেটাই হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, সাধারণত আমরা দুই ধরনের বলি। আরেকটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে, সেটা হলো ওই যে ট্যাগ কোশ্চেন, ওকে, যেটা 9-10-এ আছে। তাহলে WH কোশ্চেন কোনগুলা? যে কোশ্চেন গুলাতে শুরু হয় WH ওয়ার্ড দিয়ে, হু, হোয়েন, ওয়্যার। সংজ্ঞাটা আসলে হবে যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ না হবে না, কোনো উত্তর দিতে হবে, শুধু হ্যাঁ না দিয়ে উত্তর হয় না, সেটা হলো WH। হ্যাঁ, যেমন হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন, এটা কি হ্যাঁ না দিয়ে হবে? হবে না, তাহলে এটা হলো WH কোশ্চেন। আচ্ছা, অথবা স্টেটমেন্ট কোশ্চেন বলা যায়। আরেকটা হলো ইয়েস নো কোশ্চেন, যাদের উত্তর হ্যাঁ অথবা না। হ্যাঁ, উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবা? হ্যাঁ অথবা না, তাহলেই হয়ে যায়। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই প্রকার। WH কোশ্চেন, যেটার উত্তর হ্যাঁ না দিয়ে হয় না, কোনো উত্তর দেয়া লাগে, কোনো তথ্য দেয়া লাগে, সেটা হলো WH কোশ্চেন। পক্ষান্তরে ইয়েস নো কোশ্চেন হলো যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায়। আপনাদের মনে রাখতে হবে WH কোশ্চেন অবশ্যই WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, আর ইয়েস নো কোশ্চেন অবশ্যই ফার্স্ট অক্সিলারি দিয়ে শুরু হবে বা অপারেটর দিয়ে শুরু হবে। ফার্স্ট অক্সিলারিকে আমরা অপারেটর বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ইনশাআল্লাহ। এইবারে আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ
এগুলি প্রকাশ পায়। এখন এই সেন্টেন্সগুলা কেমন হয়? এগুলি ভার্ব দিয়ে শুরু হতে পারে। হ্যাঁ, যেমন দেখেন এইটা, গো টু দ্য মার্কেট, এটা একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। কিন্তু দেখেন এটার নেগেটিভ যদি আমরা করি, ডু নট ওপেন দ্য ডোর, দরজাটা খুলো না, তাহলে ডু নট দিয়েও শুরু হতে পারে। আবার নেভার দিয়ে শুরু হতে পারে, নেভার ফরগেট মি, আমাকে কখনো ভুলো না। তাহলে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স কি প্রকাশ করে? আদেশ, নির্দেশ, উপদেশ এগুলি প্রকাশ করে। হ্যাঁ, এগুলি কি দিয়ে শুরু হয়? সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, ডু নট বা ডোন্ট দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়। ওকে, লেট দিয়ে শুরু হয়, লেট মি গো টু দ্য মার্কেট, লেট নট হিম ওপেন দ্য ডোর।
আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 5 ধরনের সেন্টেন্স শিখে গেলাম। যে অর্থানুসারে যে 5 প্রকারের সেন্টেন্স আছে সেইটা কিরকম হয়, অ্যাসার্টিভ কিরকম হয়, ইন্ট্রোগেটিভ কিরকম হয়, ইম্পারেটিভ কিরকম হয়, অপটেটিভ কিরকম হয়, এক্সক্লেমেটরি কেমন হয়, সংজ্ঞাগুলো আপনারা মনে রাখবেন, তাহলে পরীক্ষায় উত্তর করা সহজ হবে। এরপরে আমি যাব এইটা চেঞ্জ হলো কেন, অর্থানুসারে, এটা এখানে অর্থ ছিল, অর্থ অনুসারে সেন্টেন্স, সরি অর্থ না, এটা হবে গঠন, গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে মহিউদ্দিন বলেন, কথা শোনা যাচ্ছে? ইয়েস লেখেন তাহলে বুঝবো। আচ্ছা, তাহলে গঠন অনুসারে সেন্টেন্স আবার 3 প্রকার। ওই যে আমরা অর্থানুসারে 5 প্রকার পড়ে আসলাম, এখন পড়বো আমরা গঠন অনুসারে। গঠন কেমন? যে একটা সেন্টেন্সে কি কি থাকে, অর্থ না, কি জিনিস নিয়ে সেন্টেন্সটা তৈরি, সেটার উপরে ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করেছি। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স মানে যে সেন্টেন্সে একটা ক্লজ থাকে। একটা ক্লজ মানে কি? তার মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে সেটা হলো সিম্পল সেন্টেন্স। দেখেন, দে হ্যাভ ডান দা ওয়ার্ক, দেখেন তো এখানে সাবজেক্ট হলো এটা, এইটা হলো ফাইনাইট ভার্ব ফ্রেজ। আচ্ছা, they never made much money in spite of having their success, দেখেন এখানে একটাই ভার্ব, ফাইনাইট ভার্ব, হ্যাঁ, একটাই সাবজেক্ট। তাহলে দেখেন যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সিম্পল সেন্টেন্স চিনতে হলে আমাদের অবশ্যই ফাইনাইট নন ফাইনাইট ভার্বের উপর দখল থাকতে হবে। আমরা অবশ্যই ভার্বের ক্লাসে এই জিনিসগুলা চুলচেরা বিশ্লেষণ করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন আপাতত আমরা সংজ্ঞাটা মনে রাখি যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সোজা কথা, যে সেন্টেন্সে এই কথাটা বলা ঠিক হবে কি না যে একটা সেন্টেন্স থাকে, একটা, হ্যাঁ, কিন্তু যে সেন্টেন্স একটা ক্লজ থাকে আর কি, আসলে হ্যাঁ, ক্লজ মানেও সেটাও এক ধরনের সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সে একটা ক্লজ থাকে, তাহলে ক্লজ কাকে বলে? ক্লজ হলো যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। ওকে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা কি বলতে পারি? আমরা সোজা কথা বলতে পারি যে সেন্টেন্সে একটা ক্লজ থাকে অবশ্যই সেটা সিম্পল সেন্টেন্স। একটা ক্লজ মানে কি? একটা ক্লজ তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমরা আরেকটা সংজ্ঞা বলি, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে সেগুলি হলো অবশ্যই সিম্পল সেন্টেন্স। ভার্ব আরো থাকতে পারে কিন্তু ফাইনাইট অবস্থায় থাকতে পারবে না। ওকে, আচ্ছা, এরপরে যাই আমি কমপ্লেক্স সেন্টেন্স। সুন্দর করে আমাদের বুঝতে হবে কমপ্লেক্স সেন্টেন্সটা। এখানে অবশ্যই দুটো ক্লজ থাকতে হবে, অবশ্যই। তার মধ্যে একটা ক্লজ থাকবে প্রিন্সিপাল ক্লজ,
আর একটা ক্লজ থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজটা কেমন যদি আমরা বুঝি তাহলে একটু আপনাদের আজকে বলবো। এই জিনিসগুলা আপনাদের ক্লিয়ার হবে যখন আপনারা ট্রান্সফরমেশন পড়বেন। ওকে, আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে ট্রান্সফার করতে হয় এগুলি যখন বুঝাবো তখন চুলচেরা বিশ্লেষণ হবে। আমি আপাতত আপনাদের সংজ্ঞাটা বোঝানোর জন্য বলতেছি যে এখানে দুটো ক্লজ থাকবে। কিরকম দেখেন, এই যে করিম মেট মি when he came to ঢাকা, যখন করিম ঢাকা এসেছিল করিম আমার সাথে দেখা করেছিল। দেখেন, দিস ইজ দ্য সাবঅর্ডিনেট ক্লজ এন্ড দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ। একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ নিয়ে যখন সেন্টেন্স হবে তখন বুঝতে হবে ওইটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আপনারা বুঝবেন স্যার প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্য কি। এগুলি আমি যে কথাটা এখন বলবো সেটা হয়তো বইয়ে লেখা নাই কিন্তু খুব সত্য কথা। যেমন দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এর আগে যদি আমরা সাবঅর্ডিনেটর বসিয়ে দিই, সাবঅর্ডিনেটর কোনগুলো আমাদের সুন্দর করে জেনে নিতে হবে। ইফ, হোয়েন, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, আফটার, বিফোর, এগুলি হলো সাবঅর্ডিনেটর। তো একটা প্রিন্সিপাল ক্লজের সামনে যদি আমি যদি লিখি ওয়েন, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। ইফ যদি লিখি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। সিন্স যদি লিখি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। এখানে সাবঅর্ডিনেটর হলো ওয়েন। দেখেন, তারপরে এইটুকু হি কেম টু ঢাকা, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের মতো। এই প্রিন্সিপাল ক্লজের আগে যদি একটা সাবঅর্ডিনেটর বসিয়ে দিই আমরা তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। আর যেখানেই সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেটাই কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এখানে অবশ্যই দুটো ক্লজ থাকতে হবে। হ্যাঁ, আর সাবঅর্ডিনেট ক্লজ কখনো একা থাকতে পারে না। যেখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেখানেই একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে আমরা বলতেই পারি যে সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটাই কমপ্লেক্স সেন্টেন্স, কারণ সাবঅর্ডিনেট ক্লজ থাকা মানেই ওখানে প্রিন্সিপাল ক্লজ আছে। ওকে মহিউদ্দিন, আমি কথা বলতে পারছি না, সরি, সামনের দিন থেকে আবার কথা বলতে পারবো। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে আমি আবার রিপিট করলাম, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এরপরে যাব আমি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সেও দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট এখানে থাকতে পারবে না। দেখেন এখানে আই এইটা একটা প্রিন্সিপাল ক্লজ, এইটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুটা ক্লজ এই কোঅর্ডিনেটর দিয়ে যোগ হয়েছে। আপনাদের বুঝতে হবে কোনগুলা সাবঅর্ডিনেটর কোনগুলা কোঅর্ডিনেটর। যখন সাবঅর্ডিনেটর দিয়ে যোগ হয় তখন হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স, যখন কোঅর্ডিনেটর দিয়ে যোগ হয় তখন হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। আই ফরবেড হিম বাট হি ডিড নট কেয়ার মি। আচ্ছা, আই এম সিক and so I cannot talk loudly. আমি অসুস্থ, আমি জোরে কথা বলতে পারছি না, এই জন্য আমি জোরে কথা বলতে পারছি না। দেখেন এই যে বাট এন্ড, হ্যাঁ, এই যে অর, হ্যাঁ, এটা ডু অর ডাই, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, তাহলে কোনগুলা কোঅর্ডিনেটর আপনাদের মনে রাখতে হবে, সাবঅর্ডিনেটর কোনগুলা, কোঅর্ডিনেটর কোনগুলা। প্রয়োজনে আমি একটা শীট দিয়ে দিব, আপনারা কপি করে আপনাদের পড়ার টেবিলের সামনে রেখে দিবেন। সাবঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর। সাবঅর্ডিনেটর কোনগুলা আমি আবার বলছি আপনাদের, হোয়াট, ওয়্যার, হোয়েন, এগুলি সাবঅর্ডিনেটর হতে পারে। আর কি হতে পারে, সিন্স, অ্যাজ, দো, অলদো, এগুলি সাবঅর্ডিনেটর হতে পারে। বিফোর, আফটার, এগুলি। আচ্ছা, পক্ষান্তরে কোঅর্ডিনেটর কোনগুলা, এন্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, ইদার, অর, নিদার, নর, এইগুলি। কোঅর্ডিনেটর কম, সাবঅর্ডিনেটর বেশি। ওকে, কোঅর্ডিনেটর আপনারা মুখস্থ করে নিলেই আপনারা বুঝতে পারবেন যে বাকিগুলা সাবঅর্ডিনেটর। ওকে, তাহলে
আমরা কি দেখলাম, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটর দিয়ে যোগ হয় তখন সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আচ্ছা, তাহলে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি এগুলি ট্রান্সফরমেশনে বলবো। ট্রান্সফরমেশন যখন করাবো তখন আপনাদেরকে এই জিনিসগুলো আমি সুন্দর করে আবার পড়াবো। He came to Dhaka and met me। দেখেন এইটা এন্ড আছে, তাহলে এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। এখন আপনারা যদি মনে করেন এই সেন্টেন্সটা ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স করতে পারবো, কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এই যেহেতু এটা কোঅর্ডিনেটর, এইটা থাকতে পারবে না যদি আমরা কমপ্লেক্স করতে চাই। তাহলে দেখেন কি করব, when he came to Dhaka he met me। দেখেন এটা কমপ্লেক্স হয়ে গেল। এই যে when সাবঅর্ডিনেটর এটা সাবঅর্ডিনেট ক্লজ করে দিয়েছি, কিন্তু এখানে দেখেন দুটোই প্রিন্সিপাল ক্লজ ছিল। এন্ড এর এখানে কিন্তু হি আছে। কম্পাউন্ড সেন্টেন্সে একই সাবজেক্ট আমরা লিখি না, এই জন্য লেখা হয়নি। হ্যাঁ, আসলে ওখানে হি মেট মি আছে। তাহলে আমরা যখন এইটাকে এন্ড দ্বারা যোগ করছি দুটো প্রিন্সিপাল ক্লজ, তখন এটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এই সেন্টেন্স দুটো প্রিন্সিপাল আছে না, দুটো প্রিন্সিপালের মধ্যে একটাকে আমরা কি করছি, একটা সাবঅর্ডিনেটর যোগ করে সাবঅর্ডিনেট ক্লজ করে দিলাম, একটা প্রিন্সিপাল ক্লজই থেকে গেল, তখন এটা কমপ্লেক্স হয়ে গেল। আচ্ছা, এটাকে সিম্পল কিভাবে করব? আমরা যদি বলি কামিং টু ঢাকা হি মেট মি। দেখেন যখন আমরা এটাকে সিম্পল করব, সিম্পল সেন্টেন্সে তো একটা ক্লজ থাকবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে অবশ্যই একটা ক্লজকে আমাদের ফ্রেজে পরিণত করে দিতে হবে। হ্যাঁ, আমরা কি করলাম, এই হি মেট মি এই জায়গাটা আমরা ঠিক রেখেছি, এই ক্লজটাকে আমরা ফ্রেজ বানিয়ে ফেলেছি। কিভাবে? আমরা যখন ভার্ব পড়বো তখন নন ফাইনাইট, এই ফাইনাইট ভার্বটাকে আমরা নন ফাইনাইট বানিয়ে ফেলেছি, এখানে প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে ফেলেছি। কামিং টু ঢাকা হি মেট মি। আরেকটা করা যায়, হি কেম টু ঢাকা টু মিট মি, এটাও হয় সিম্পল। ওকে, তাহলে মহিউদ্দিন, কামালউদ্দিন, অভিজিৎ কুন্ডু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল ইসলাম। হ্যাঁ, ওকে, আপনারা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এরপরে আমি যাব গেল সেন্টেন্স। এইবারে একটা সেন্টেন্সের মধ্যে, একটা ক্লজের মধ্যে কি থাকে? হ্যাঁ, একটা যখন আমরা সিম্পল সেন্টেন্স লিখি তখন এর মধ্যে দুটো জিনিস থাকে, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। ওকে, এই যে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। আচ্ছা, দেখেন এখানে তিনটা সেন্টেন্স লেখা আছে। জেরিন লিভস ইন এ ভিলেজ, দ্য ফার্স্ট বয় মেট মি, হোয়াট হি সেড ইজ ট্রু। এই তিনটা সেন্টেন্স আমি এখানে লিখেছি। দিস ইজ দ্য সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট কি? ক্রিয়া যে সম্পন্ন করে সেটাই হলো সাবজেক্ট।
ক্রিয়াকে কে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা সাবজেক্ট, কে বাস করে, জেরিন বাস করে, এটা সাবজেক্ট। আচ্ছা, এখানে দ্য ফার্স্ট বয় মেট মি, মানে কি বলে, ক্লাসে যে প্রথম হয়েছিল, যে 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 বালকটা প্রথম, সে আমার সাথে দেখা করেছিল। কোন বালকটা, কে দেখা করেছিল, এই যে এই দেখা করেছিল। হোয়াট ই সেড ইজ ট্রু, কি ট্রু, এই যে দেখেন। আচ্ছা, তাহলে এই যে ক্রিয়া যে সম্পাদন করে সেই হলো সাবজেক্ট। এইখানে এটা একটা নাউন, সাবজেক্টটা একটা নাউন, কিন্তু এইটা একটা নাউন ফ্রেজ, যেহেতু সাবজেক্ট। এই ক্লজটা এখানে কিন্তু একটা ক্লজ, ক্লজ কিন্তু এটা নাউন ক্লজ। তাহলে সাবজেক্ট হতে পারে একটা নাউন, সাবজেক্ট হতে পারে একটা প্রোনাউন। যেমন হি গোজ টু স্কুল, হি হলো সাবজেক্ট, একটা নাউন ফ্রেজ। হ্যাঁ, আ গুড বয় ইজ মাই ব্রাদার বলতে পারি, বা মাই ব্রাদার ইজ এ গুড বয়। এই যে আ গুড বয়, এটা একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। আচ্ছা, তারপর দেখেন একটা নাউন ক্লজও সাবজেক্ট হতে পারে। আপনারা যেহেতু পরীক্ষা দিবেন, কম্পিটিটিভ পরীক্ষা, এইরকম করে শিখলে আপনারা, মানে সাবজেক্ট মানেই নাম, সাবজেক্ট মানেই একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড, এটা না, একটা ক্লজও সাবজেক্ট হতে পারে। আর সাবজেক্ট বাদে যা থাকে সেটাই কিন্তু প্রেডিকেট। এইখানে এইটুকু প্রেডিকেট, এইখানে এইটুকু প্রেডিকেট। তার মানে আমরা বলতে পারি সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটাই প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কাকে বলে, যে মানে সেন্টেন্সের যে অংশটা ক্রিয়া সম্পাদন করে সেটাই হলো সাবজেক্ট, বা একটা সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট। আচ্ছা, আর যা বলা হয় সেটাই প্রেডিকেট। ওকে, তাহলে একটা সেন্টেন্স যদি হয় তার মধ্যে কি থাকবে, সাবজেক্ট থাকবে, এটা সেন্টেন্স, হ্যাঁ, আর এটা সাবজেক্ট আর প্রেডিকেট থাকবে। ওকে, তাহলে আমরা সুন্দর করে শিখব সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে। সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, একটা ক্লজ তৈরি হয়। তাহলে সাবজেক্টটা কি, সাবজেক্টটা হলো ক্লজের, সরি, হ্যাঁ, সাবজেক্টটা হলো যে সেন্টেন্সের যে যে জিনিসটা ক্রিয়া সম্পাদন করে, সাধারণত এটা প্রথমেই থাকে। হ্যাঁ, যেমন করিম ইজ এ গুড বয়, করিম সাবজেক্ট। ওকে, এই সাবজেক্ট কি হতে পারে, সাবজেক্ট হতে পারে একটা নাউন, একটা প্রোনাউন, একটা নাউন ফ্রেজ, একটা নাউন ক্লজ। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব সাবজেক্ট তো কিভাবে তৈরি হয়, আমরা দেখলাম প্রেডিকেটে কি থাকে। আচ্ছা, খুব সুন্দর করে আপনারা দেখেন, মজার জিনিস। প্রেডিকেটের মধ্যে আমরা সাধারণত চারটা জিনিস পাবো, সব সময় পাবো এমন কথা নয়, কোনো সময় একটাও পেতে পারি, কিন্তু খুব বেশি পেলে চারটা জিনিস পাবো। সেটা কি, ভার্ব পাবো, ভার্ব পাবো, তারপর কি, অবজেক্ট পাবো, সরি, অবজেক্ট পাবো, কমপ্লিমেন্ট পাবো, অ্যাডভার্বিয়াল পাবো। দেখেন, এই চারটা জিনিস থাকতে পারে একটা প্রেডিকেটে। ওকে, তাহলে এখানে লেখা হয়েছে প্রেডিকেট মে হ্যাভ 4 এলিমেন্টস। প্রেডিকেটের চারটা উপাদান থাকতে পারে, কিন্তু চারটাই থাকবে এমন কথা নয়, দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। ওকে, তাহলে এই যে দেখেন হি লাভস মি, এইখানে এটা তো সাবজেক্ট, এটা নিয়ে আমরা বলছি না, আমাদের প্রেডিকেট হলো লাভস মি। এখানে কি আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। আচ্ছা, এখানে কি আছে দেখেন, আই, এটা তো সাবজেক্ট, এইটা হলো ভার্ব, প্যাসিভ ভার্ব আর কি, এইটা অ্যাডভার্বিয়াল। আচ্ছা, তাহলে দেখেন ভার্বটা কি অবস্থায় থাকতেছে,
এই যে ভার্বটা অ্যাক্টিভ ভার্বও হতে পারে, প্যাসিভ ভার্বও হতে পারে। আমরা কিরকম ভার্ব তো দুই ভাবে প্রকাশ করি, আমরা অ্যাক্টিভে প্রকাশ করি আই ইট রাইস, আবার আমরা প্রকাশ করি রাইস ইজ ইটেন, ইজ ইটেন, এটা তো প্যাসিভ ভার্ব। তাহলে প্রেডিকেটের প্রথম যে উপাদানটা ভার্ব, সেটা দুই অবস্থায় থাকতে পারে, একটা হলো অ্যাক্টিভ অবস্থায়, একটা হলো প্যাসিভ অবস্থায়। এই ভার্বটা কিন্তু আপনারা জানেন বিভিন্ন টেন্সে বিভিন্ন রকম হয়। যেমন আই ইট রাইস, এটা যদি আপনি পাস্ট টেন্স করেন, পাস্ট ইনডিফিনিট করেন, আই এট রাইস, ফিউচার ইনডিফিনিট করেন, আই উইল ইট রাইস, তাহলে এই ভার্বটা কিন্তু টেন্স এবং ভয়েস অনুসারে তার রূপ নিবে। ওকে, আচ্ছা, তারপরে আসি আমরা অবজেক্ট। প্রেডিকেটে যে ভার্বটা আছে, সেই ভার্বটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, মানে যার অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলি, তাহলে আমরা অবশ্যই তারপরে একটা বা দুটা অবজেক্ট পাবো। হ্যাঁ, মাই প্যারেন্টস গেভ মি আ ড্রেস। দেখেন, আমার পিতামাতা আমাকে একটা ড্রেস, একটা কি বলবো, পোশাক দিয়েছিলেন। আচ্ছা, তাহলে কি দিয়েছিলেন? একটা ড্রেস। এই কি প্রশ্ন করলে যে অবজেক্টটা পাবেন সেটা ডাইরেক্ট অবজেক্ট। কাকে দিয়েছিলেন? আমাকে, এইটা ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, আমাদের দেশের বইগুলোতে লেখা আছে যে প্রাণীবাচকটা ইনডাইরেক্ট অবজেক্ট, বস্তুবাচকটা ডাইরেক্ট অবজেক্ট। না, এই কথাটা 99 জায়গায় ঠিক হলেও 1% জায়গায় এটা অন্তত ভুল হয়ে যাবে। আমি যদি বলি আই গেভ হিম আ মেড, আমি তাকে একটা কাজের মেয়ে দিলাম, ঠিক করে দিলাম মনে করেন। হ্যাঁ, তাহলে দেখেন তো এখানে কোনটা প্রাণহীন, কোনটা জড় বস্তু? দুটোরই তো প্রাণ আছে। তাহলে কি এখানে ডাইরেক্ট অবজেক্ট পাবো না আমরা? অবশ্যই। যে জিনিসটা দিব সেটা ডাইরেক্ট অবজেক্ট, যাকে দিব সে ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে ইনডাইরেক্ট অবজেক্ট হবে হিম, ডাইরেক্ট অবজেক্ট হবে আ মেড। তাহলে আমাদের দেশের বইগুলাতে 99% মানে কি প্রায় 10% বইয়ে লেখা আছে যে প্রাণীবাচক হলো ইনডাইরেক্ট অবজেক্ট, বস্তুবাচক হলো ডাইরেক্ট অবজেক্ট। নো, এই কথাটা সব জায়গায় খাটবে না। আমাদের বুঝতে হবে ক্রিয়াকে কি প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা ডাইরেক্ট অবজেক্ট, কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা কি পাবো? আমরা প্রেডিকেটের মধ্যে 3-4টা জিনিস পাবো। একটা হলো ভার্ব, আমি আপনাদের বললাম যে ভার্বটার কি রূপে থাকতে পারে, ভার্বটা বিভিন্ন টেন্সে বিভিন্ন রকম থাকতে পারে, ভার্বটা অ্যাক্টিভে থাকতে পারে, প্যাসিভে থাকতে পারে। আবার দেখেন অবজেক্ট, ভার্বটা যদি ট্রানজিটিভ হয় তাহলে তার অবজেক্ট থাকবে। অবজেক্ট কয়টা থাকতে পারবে? দুটো থাকতে পারবে। যদি একটা থাকে তাহলে সেটা অবজেক্ট, সেটা ডাইরেক্টও না, ইয়ে না। আমি যদি বলি আই ইট রাইস, এই রাইস কিন্তু ডাইরেক্টও বলবো না, ইনডাইরেক্টও বলবো না, কারণ এখানে একটা অবজেক্ট। আমি যদি বলি আই লাভ করিম বা আই লাভ জরিনা, তাহলে জরিনা এখানে ডাইরেক্টও না, ইনডাইরেক্টও না। যখন একটা থাকবে তখন ডাইরেক্ট ইনডাইরেক্ট বলা যাবে না। কিন্তু যখন দুটো অবজেক্ট থাকবে তখন আপনারা খুঁজে বের করবেন। আপনাদের প্রশ্ন থাকতে পারে which of the following sentence contains indirect object? তো আপনি যদি ইনডাইরেক্ট না বুঝেন তখন তো ঝামেলায় পড়ে যাবেন। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা? যে জিনিসটা দিব সেটা ডাইরেক্ট, যে যাকে দিব সেই ইনডাইরেক্ট। ওকে, তাহলে আমরা এতক্ষণে ভার্ব এবং অবজেক্ট ক্লিয়ার হলাম। অবজেক্ট কোন ভার্বের সাথে থাকে? ভার্ব যদি ট্রানজিটিভ হয় তাহলে তার অবজেক্ট থাকে। এরপরে আমরা যাব কমপ্লিমেন্ট। আমরা এই যে ভার্ব প্রেডিকেটের চারটা উপাদান, একটা হলো ভার্ব, একটা হলো অবজেক্ট। এই দুটো জিনিস আমরা মোটামুটি ভালো চিনি। আমরা চিনি না হলো কমপ্লিমেন্ট। হ্যাঁ, কমপ্লিমেন্ট। আর চিনি না অ্যাডভার্বিয়াল, ভালো বুঝি না অনেকেই। এই দুটো জিনিস আমাদের এখন ভালো করে চিনতে হবে।
ওকে, কমপ্লিমেন্ট কোনটা? দেখেন, আমি আগেই বলছি যে একটা ভার্বের পরে কি বসবে সেটা ভার্বের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন ভার্বটা যদি ট্রানজিটিভ হয় তাহলে অবশ্যই তারপরে অবজেক্ট থাকবে, কিন্তু কমপ্লিমেন্ট কোন ভার্বে? একটা জিনিস জেনেন, অ্যাডভার্বিয়াল সব ভার্বের শেষে থাকতে পারবে। কমপ্লিমেন্ট কোন ভার্বের থাকবে? লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে। তাহলে আমি একটু আপনাদের বলি কমপ্লিমেন্টটা কেন বলি, এটা কমপ্লিমেন্ট কেন? কমপ্লিমেন্ট মানে হলো পরিপূরক। পরিপূরক মানে কি? আমরা বাংলাদেশে বলি না শিশুদের পরিপূরক খাবার? শিশুদের পরিপূরক খাবার মানে শিশুরা যখন 7 মাস বয়স হয় 6 মাস পর্যন্ত কিন্তু তারা বুকের দুধ খায়, কিন্তু যখন 7 মাস হয়ে যায় তখন শিশুটা একটু বড় হয়, মায়ের দুধের পরিমাণ কমে আসে, তার খাদ্য বেশি লাগে, তখন দুধ খেয়ে তার পেট ভরে না, তখন আমরা একটু একটু করে খিচুড়ি দিতে থাকি। এই যে দেখেন, একটা জিনিসকে পূর্ণ করতে যে জিনিসটা লাগে ওইটাই হলো কমপ্লিমেন্ট। ওই খিচুড়িটা হলো কমপ্লিমেন্টারি ফুড। এখন দেখেন ইংলিশে আমরা কমপ্লিমেন্ট কেন বলতেছি। দেখেন, যে কোনো ভার্ব, হ্যাঁ, আমরা যদি সাবজেক্ট আর ভার্ব লিখি, আই গো, এটা একটা সেন্টেন্স। আই ইট, এটা একটা সেন্টেন্স। হি কামস, সেন্টেন্স। সাবজেক্ট আর ভার্ব লিখলেও সেন্টেন্স হয়ে যায়। কিন্তু ইংরেজিতে কিছু ভার্ব আছে যারা সাবজেক্টের পরে বসলেও ওরা সেন্টেন্স তৈরি করতে পারে না, অসম্পূর্ণ থেকে যায়, তখন ওরা কমপ্লিমেন্ট গ্রহণ করে। সেটা কিরকম দেখেন, আমি যদি বলি আই এম, আপনারা কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, আমি যদি বলি আই এম হামিদ, তখন সেন্টেন্সটা হলো আই এম টল, আমি লম্বা। আই এম হিয়ার। এই যে দেখেন, এই এমটা এখানে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আমরা ভার্ব চ্যাপ্টারে সুন্দর করে পড়বো। আপাতত জেনে রাখেন যে বি ভার্বটা এম ইজ আর ওয়াজ ওয়্যার যদি মেন ভার্ব হয় তাহলে এটা লিঙ্কিং ভার্ব হয়। ওকে, তাহলে এই যে দেখেন আই এম হামিদ, তাহলে আমরা কি পেলাম? যে লিঙ্কিং ভার্বের পরে যে নাউন বা অ্যাডজেক্টিভ বসে সেটাকে আমরা কি বলি? এটাকে বলি কমপ্লিমেন্ট। হ্যাঁ, কোন গ্রামার বিদ বা লিঙ্গুইস্ট এই অ্যাডভার্বটাকেও কমপ্লিমেন্ট বলেছেন, কিন্তু এটা আমাদের বাংলাদেশে আমরা অ্যাডভার্বকে কমপ্লিমেন্ট বলি না, সাধারণত অ্যাডজেক্টিভ এবং নাউনকে বলি। ওকে, তাহলে আমরা কমপ্লিমেন্ট কাকে বলবো? যে লিঙ্কিং ভার্বের পরে যে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে, এটাই হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আরেকটা আছে, হ্যাঁ, সেটা কিরকম দেখেন, কিছু কিছু ভার্ব আছে কিছু ভার্ব আছে যাদের পরে ইয়ে বসলেও, অবজেক্ট বসলেও সেন্টেন্স হয় না। দেখেন আই ইট রাইস, এটা একটা সুন্দর সেন্টেন্স হয়েছে। এখানে কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। কিন্তু দেখেন দা সং মেড মি, দেখেন তো সেন্টেন্স হয়েছে? গানটা আমাকে বানিয়েছিল, সেন্টেন্স হয়নি। আমি যদি বলি ম্যাড, তাহলে সেন্টেন্স হয়েছে। গানটা আমাকে পাগল করেছিল। হ্যাঁ, আপনারা বলবেন দ্য গার্ল মেড মি ম্যাড, বালিকাটা আমাকে পাগল করেছিল। এই যে দেখেন, এখানে কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। যতক্ষণ পর্যন্ত এই কমপ্লিমেন্ট না লিখছি ততক্ষণ পর্যন্ত কিন্তু সেন্টেন্স হচ্ছে না। এই ভার্বটাকে বলি আমরা ফ্যাক্টিটিভ ভার্ব। কিন্তু আগে যেটা দেখালাম আই এম হামিদ, এইটা কিন্তু লিঙ্কিং ভার্ব। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে সুন্দর করে যদি আমরা শিখতে চাই তাহলে বলবো লিঙ্কিং ভার্বের পরে এবং ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে যে নাউন বা অ্যাডজেক্টিভ বসে সেটাই হলো কমপ্লিমেন্ট।
ওকে, তাহলে আমাদের চারটা উপাদান প্রেডিকেটের, ভার্ব, অবজেক্ট ক্লিয়ার করেছি, কমপ্লিমেন্ট দেখালাম আপনাদের। হ্যাঁ, এখন দেখাবো অ্যাডভার্বিয়াল। ওকে, অ্যাডভার্বিয়াল আসি। অ্যাডভার্বিয়ালে এখানেই অ্যাডভার্বিয়াল আছে, আমরা একটু দেখি। ওকে, আচ্ছা, অ্যাডভার্বিয়াল কোনটা? ভার্ব কখন, কোথায়, কিভাবে কাজ করে, যে অংশটা বলে দিবে, সেন্টেন্সের যে অংশটা বলে দেয় ভার্ব কোথায়, কখন, কিভাবে কাজ করে। এখন যদি আমি লিখি আই ইট রাইস, এখানে তো অ্যাডভার্বিয়াল নাই। আমি কোথায় খাই, কখন খাই, কিভাবে খাই, এটা তো নাই, তাহলে এখানে অ্যাডভার্বিয়াল নাই। কিন্তু যদি বলি আই গো হোম, আমি যাই, কোথায় যাই, বাড়ি যাই, এটা অবজেক্ট। হ্যাঁ, আমি যদি বলি আই গো নাও, হ্যাঁ, তাহলে আমি যাই, কখন যাই, এখন যাই। ওকে, আবার দেখেন আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে চড়ে স্কুলে যাই। তাহলে দেখেন তো এই যে কিভাবে স্কুলে যাই, তাহলে ক্রিয়া কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হয়, সেন্টেন্সের যে অংশটা এই উত্তর করে সেটাই হবে অ্যাডভার্বিয়াল। ওকে, তাহলে আমরা মূলত কিন্তু একটা ক্লজে পাঁচটা জিনিস পেলাম। একটা হলো সাবজেক্ট, আরেকটা হলো প্রেডিকেট। প্রেডিকেটের কিন্তু চারটা জিনিস, তাহলে সাবজেক্ট সহ পাঁচটা জিনিস পেলাম। কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। কথা ক্লিয়ার মহিউদ্দিন? আশা করি আপনি এগুলি বুঝেছেন। তাহলে এখানে দেখেন হি কেম ইয়েস্টারডে, দেখেন তো কখন এসেছিল, গতকাল এসেছিল। করিম ওয়েন্ট হোম, কোথায় গেছিল, বাড়ি গেছিল। হি কেম বাই বাস, সে বাসে চড়ে এসেছিল। কিভাবে এসেছিল? বাসে চড়ে এসেছিল। কোথায়, কখন, কিভাবে, এটা এই উত্তরটা করে সেটাই হবে, মানে ক্রিয়া কোথায়, কখন, কিভাবে ক্রিয়া সম্পন্ন করে এটা বলে দেয় অ্যাডভার্বিয়াল। তাহলে অ্যাডভার্বিয়াল কাকে বলে আমরা বুঝে গেছি। আচ্ছা, তাহলে আমরা এই যে একটা ক্লজের মধ্যে মূলত দুটো জিনিস থাকে, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। প্রেডিকেটের চারটা জিনিস থাকতে পারে, সবসময় থাকে না। একটা হলো ভার্ব, একটা হলো অবজেক্ট, একটা কমপ্লিমেন্ট, একটা অ্যাডভার্বিয়াল। এই যে আরেকটা তথ্য আপনাদের দেই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, এটা তো সাবজেক্ট, এটা তো ভার্ব। এই ভার্বের প্রকৃতির উপর এই জিনিসগুলা থাকবে কিনা এটা প্রমাণ হবে। হ্যাঁ, এই অ্যাডভার্বিয়ালটা যে কোনো ভার্বের পরেই থাকতে পারে, কিন্তু অবজেক্ট তো এই ভার্বটা ট্রানজিটিভ না হলে থাকবে না। কমপ্লিমেন্ট কোথায় থাকবে? এই ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয়, অথবা এই ভার্বটা যদি ফ্যাক্টিটিভ ভার্ব হয়, তাহলে এই লিঙ্কিং ভার্বের পরে এবং ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে আমরা কমপ্লিমেন্ট পাবো। তাহলে কমপ্লিমেন্ট কিন্তু দুই ধরনের। এই যে লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, কিন্তু ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে যেটা বসে সেটাকে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝেছেন। সেন্টেন্স আমরা গোড়া থেকে একটু আপনাদের বলে দিই যে সেন্টেন্স কাকে বলে। যে একগুচ্ছ সুসজ্জিত শব্দ যেটা একটা পূর্ণ অর্থ প্রদান করে, সেটাই হলো সেন্টেন্স। আর সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ কমপ্লিট সেন্স। ওকে, আচ্ছা, সেন্টেন্স অর্থানুসারে পাঁচ প্রকার, সেটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। পাঁচ প্রকার, আমরা পাঁচ প্রকার সুন্দর করে পড়েছি। কিন্তু গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সেইগুলির সংজ্ঞা আমরা সুন্দর করে পড়েছি। আশা করি আপনারা কালকে আপনাদের কাছে একটা চলে যাবে, পিডিএফ
ফাইল চলে যাবে। এই জিনিসগুলা সুন্দর করে, আমি যে কথাগুলা বললাম সেই কথাগুলা সুন্দর করে লেখা থাকবে। আপনারা ভুলে গেলে ওই পিডিএফ ফাইলটা একটু পড়ে নেবেন, ওই ফাইলটা কপি করে নেবেন। সফট কপি পড়ে মজা পাবেন না, হার্ড কপি করে নেবেন, দিয়ে আপনার ফাইলে রেখে দিবেন। যখনই আপনার এগুলি পড়তে মনে হবে বা মনে করবেন যে আমি ভুলে গেছি মনে হয়, তখন একটু দেখে নেবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আর আমি হামিদ স্যার, হ্যাঁ, আমার নম্বর অনেকের কাছে, আপনাদের কাছে হয়তো আছে, হ্যাঁ, 01715365171। এই আমার ইংলিশের ব্যাপারে যে কোনো আপনাদের প্রশ্ন থাকে, আপনারা রাত 10টা থেকে 11টার মধ্যে প্রশ্ন আমাকে ফোন করতে পারবেন, আমি আপনাদের সাথে থাকব। যদি কোনো প্রশ্ন থাকে আগে হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্নটা পাঠিয়ে দিবেন। অনেক সময় আপনাদের কথা ক্লিয়ার হয় না ফোনে, তখন উত্তর করা যায় না। প্রশ্নটা পাঠিয়ে দিয়ে তারপর আপনি ফোনটা করবেন, আমি উত্তর দিব অবশ্যই। ক্লাসে তো দেবই, ক্লাসের বাইরেও আপনাদের সাথে আমি থাকবো। তো ওকে, আজকে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো শেষ করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।